বিবাহিত জীবনের সবথেকে বড় দুঃস্বপ্ন হলো দুজনের মতের অমিল হওয়াটা। আর যদি সেখানে বিয়েটাই হয় মতের বিরুদ্ধে, তাহলে পরবর্তী জীবন ভালো হবে না, এটা জানা কথা। ঠিক এমনটাই হয়েছিল একটা মেয়ের সাথে। মেয়েটা অভিনেত্রী হতে চেয়েছিল, কিন্তু তার বাবা তাকে জোর করে তার বন্ধুর ছেলের সাথে তার বিয়ে দিয়ে দেয়। কিন্তু ছেলেটা তাকে মন থেকেই ভালোবাসতো। এখন বিয়ের পর তাদের মধ্যকার সম্পর্কের এদিক সেদিক হওয়া আর টুকটাক ঝামেলা এবং হাসি তামাশার মধ্যে কিভাবে তারা একে অপরের কাছের হয়ে ওঠে, সেটাই আমাদের আজকের গল্পের প্রধান বিষয়। বলছিলাম 2024 সালে মুক্তিপ্রাপ্ত রোমিও মুভিটার কথা। তাহলে চলুন গল্পের একদম শুরু থেকে শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা একটা ছোট্ট বাচ্চাকে দেখি। বাচ্চাটা শহরের এদিক ওদিক তার বোনকে খুঁজে বেড়াচ্ছে। সেখানে একটা আগুন লাগার ঘটনায় সে তার বোনকে হারিয়ে ফেলেছে। আর ঠিক তখনই একটা বিশাল বিস্ফোরণ ঘটে, যার সাথে সাথেই ঘটনা বর্তমানে চলে আসে। হ্যাঁ, সেটা এই ছেলের ছোটবেলার একটা ঘটনা ছিল, যেই ঘটনায় সে তার বোনকে হারিয়ে ফেলেছিল। তবে সেই দুঃস্বপ্নগুলো এখনো তাকে তাড়া করে বেড়ায়। বর্তমানে অরবিন্দ অন্য একটা দেশে থাকে। মূলত তাকে কাজের জন্য এখানে আসতে হয়েছে। অনেক পরিশ্রমের পর সে নিজের একটা রেস্টুরেন্ট খুলেছে মালয়েশিয়াতে, যেটা বেশ ভালোই চলে। একদিন তার চাচার কাছ থেকে তার কাছে কল চলে আসে, যিনি তাকে একটা জরুরি কাজে ইন্ডিয়া আসতে বলে। তাই অরবিন্দও ইন্ডিয়া যাওয়ার জন্য রওনা হয়। তবে এয়ারপোর্টে আমরা দেখতে পাই যে অরবিন্দ পথের মধ্যে অনেকগুলো জুটিকে খেয়াল করছে আর তাদেরকে দেখে খুব খুশি হচ্ছে। আমরা বুঝতে পারি অরবিন্দ মনে মনে চায় যে তার একটা ভালোবাসার মানুষ থাকুক, যাকে সে মন ভরে ভালোবাসতে পারবে এবং একসাথে সারাটা জীবন সুখে কাটাতে পারবে। কিন্তু এখন পর্যন্ত তার এমন কেউই জোটেনি। ইন্ডিয়া পৌঁছানোর পর সবার আগে সে তার পরিবারের সাথে দেখা করে। আর সবার প্রথম যে কথাটা তাদের মুখ থেকে বের হয় সেটা হলো, বিয়ে করছিস না কেন? আসলে অরবিন্দেরও বিয়ের উপযুক্ত সময় হয়েছে। তার বয়স এখন 35 বছর, কিন্তু এখনো সে বিয়ে করতে চায় না। তাই তার পরিবার তাকে এই বিষয়টা নিয়ে বারবার কথা শোনায়। এক সময় সে বলে, আমি এমন একটা মেয়েকে খুঁজছি যাকে প্রথম দেখে আমি তার প্রেমে পড়ে যাব। অর্থাৎ অরবিন্দ চায় তার ম্যারিড লাইফের ঘটনায় লাভ এট ফার্স্ট সাইট হোক। অর্থাৎ অ্যারেঞ্জ ম্যারেজ করতে চায় না সে, বরং সে যাকে নিজের জীবন সঙ্গিনী বানাবে তার সাথে তার প্রেমের সম্পর্ক হতে হবে। তবে এখানেই হলো মূল সমস্যা। অরবিন্দ আজ পর্যন্ত এমন কোনো মেয়েকে খুঁজেই পায়নি যে তার মনের মতো হবে। যেই কথায় তার বাবা মা তার ওপর খুবই বিরক্ত। সে বলে এটা তার পাগলামি। অরবিন্দকে তারা জানায় প্রথমে বিয়েটা করে নে, ভালোবাসা এমনিই হয়ে যাবে। কিন্তু তবুও অরবিন্দ রাজি হয় না। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। আমরা লীলা নামক একটা মেয়েকে দেখতে পাই। সে একজন বড় অভিনেত্রী, যিনি তার শুটিং এর জন্য যাচ্ছে। তাকে দেখে সবাই খুশি। সেখানে তার শুটিং হচ্ছিল। ঠিক তখনই সেখানে শুটিং সেটের পাশে আরো একটা মেয়ে ছিল। আর অবাক করার মতো বিষয় হলো, এই মেয়েটার নামও লীলা। আসলে সেও বড় একজন অভিনেত্রী হতে চায়, কিন্তু কখনো সেই সুযোগটা হয়ে ওঠেনি। তাই তার সামনে থাকা অভিনেত্রী লীলাকে দেখে সে বড়ই জেলাস ফিল করে। আর আসলে এই সাদামাটা মেয়েটাই আমাদের আজকের সিনেমার প্রধান চরিত্রদের মধ্যে একজন। আর যেই লীলাকে আমরা শুটিং স্পটে দেখতে পাচ্ছি, সে হলো এখানকার প্রডিউসারের মেয়ে। আর শুধুমাত্র এ কারণেই তার অভিনয় জীবনটা সফল হয়েছে, যেটা আমাদের লীলা কোনোভাবে মেনে নিতে পারে না। কারণ লীলার ট্যালেন্ট আছে, কিন্তু সে কখনো সুযোগটাই পায়নি। তাই লীলা হতাশ হয়ে তার বন্ধু গৌতম আর রবিকে কল করে। সে সময় তারা দুজন সমুদ্রের ধারে প্রি ওয়েডিং ফটোশুট করছিল এক কাপলের। লীলা বারবার গৌতমকে কল করে এবং এক সময় সে কল রিসিভ করলে লীলা রাত্রেবেলা একটু টিটি পানি খাওয়ার আয়োজন করতে বলে, কারণ আজকে নাকি তার মন ভালো নেই। আর এদিকে গৌতম যাদের ফটোশুট করছিল তাদেরকে সে বিচে শুয়ে পড়তে বলেছিল, কিন্তু মাঝখানে কল রিসিভ করতে গিয়ে নতুন এই কাপল সমুদ্রের পানিতে ভিজে গিয়েছে। এদিকে গৌতমের কোনো খেয়ালই নেই। সেদিন কোনো রকমে গৌতম আর রবি শুটিংটা শেষ করে। এরপর রাতের বেলা লীলা তার বন্ধু গৌতম, রবি এবং সারার সঙ্গে টিটি পানি পান করে। এখানে জানা যায় যে তারা সবাই কোনো না কোনো কারণে চেন্নাই এসেছে। লীলা একজন অভিনেত্রী হতে চায়, কিন্তু তার বাবা খুবই কঠোর প্রকৃতির এবং তিনি চান না যে লীলা অভিনেত্রী হোক। তাই লীলা তার বাবাকে মিথ্যা কথা বলে চেন্নাই এসেছে যে সে এখানে একটা জব পেয়েছে, কাজ করছে সে। আর গত 4টা বছর সে এভাবেই কাটিয়ে দিয়েছে। ঠিক তখন লীলার বাবার কল চলে আসে, যেখানে তিনি লীলাকে বাড়ি আসতে বলে, কারণ লীলার দাদা মশাই মারা গিয়েছেন। এরপর লীলা পরদিন তার বাড়ি ফিরে যায়, যেখানে তার দাদা মশাইয়ের শ্রাদ্ধের কাজ চলছিল। আর বিষয়টা হলো, অরবিন্দকে যে আমরা দেখেছিলাম সেও এখানে এসেছে, কারণ লীলার বাবার সঙ্গে অরবিন্দের বাবার ছোটবেলার বন্ধুত্বের সম্পর্ক। আর এখানেই কোইন্সিডেন্টলি লীলাকে দেখেই অরবিন্দের ভালো লেগে যায়। এমনকি প্রথম দেখাতেই লীলাকে দেখে অরবিন্দ নিজের মনে মনে তাকে নিয়ে ঘর বাঁধা, সংসার করা, বাচ্চা কাচ্চা
একদম সবকিছু মনের ভিতরেই গোছাতে শুরু করে। আর অরবিন্দের মা নিজের ছেলের দিকে তাকিয়ে বুঝতে পারে যে অবশ্যই লীলাকে তার পছন্দ হয়েছে, এজন্যই তার দিকে এভাবে তাকিয়ে আছে। অবশ্য অরবিন্দ ওখানে কিছুটা পাগলামি করতে শুরু করে, যার কিছুক্ষণের মধ্যেই হঠাৎ লীলার মা অজ্ঞান হয়ে পড়ে। জানা যায় তার মায়ের নাকি অনেক আগে থেকে একটা সমস্যা ছিল, যে সমস্যার কারণে এখন তার ইমার্জেন্সি একটা অপারেশন প্রয়োজন, যার জন্য ইমিডিয়েটলি 4 লক্ষ টাকা লাগবে। এখন এখানে এমন একটা সময় এমন একটা ঘটনায় হঠাৎ করে লীলার বাবার জন্য 4 লক্ষ টাকা জোগাড় করাটা সমস্যার হয়ে দাঁড়ায়, যার কারণে লীলার বাবা লীলাকে জিজ্ঞাসা করে, তুই তো চেন্নাই থেকে কাজ করেছিস তাই না, কত টাকা আছে তোর কাছে? আর তখনই লীলার সমস্ত সত্য বের হয়ে আসে যে সে চেন্নাইতে কোনো কাজই করেনি, বরং অভিনেত্রী হওয়ার জন্য এদিক ওদিক ছুটোছুটি করেছে আর টুকটাক কাজ করে নিজের খরচ চালিয়েছে, যার কারণে লীলার বাবা যেন একদম আকাশ থেকে পড়লো। ঠিক তখন অরবিন্দের বাবা সামনে এসে লীলার বাবার সাহায্য করার প্রস্তাব দেন, আর লীলার মায়ের চিকিৎসার জন্য প্রয়োজনীয় সমস্ত টাকার ব্যবস্থা করে দেন তিনি। এতে লীলার মায়ের চিকিৎসা হয়ে যায়। একই সময় অরবিন্দের মা অরবিন্দের বাবাকে বলে, আপনি কি জানেন আমাদের ছেলে লীলাকে পছন্দ করে, তাই একবার লীলার বাবার সঙ্গে কথা বলে ফেলুন। যার পরবর্তীতেই লীলা আর অরবিন্দের বিয়ে নিয়ে আলাপ আলোচনা শুরু হয়। এমনকি যেহেতু তাদের বাবা ছোটবেলার বন্ধু, তাই দুজনের বিয়েতে তাদের কোনো দ্বিমত নেই, তাদের বিয়েটা ঠিক হয়ে যায়। অবশ্য এতে করে লীলা তার বাবাকে তেমন কিচ্ছু না বললেও বোঝা যায় লীলা এই বিয়েতে রাজি ছিল না। আসলে সে এমনিতেই তার বাবার মন ভেঙেছে, তার উপর এই বিষয়টাকে সে নিষেধ করতে পারেনি, যেটা এক সময় অরবিন্দও বুঝতে পারে যে লীলা এই বিয়েতে হয়তোবা সন্তুষ্ট নয়। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়, কারণ তাদের বিয়েটা সম্পূর্ণ হয়ে গিয়েছে। অরবিন্দ তার চাচাকে জানায় যে লীলা সম্ভবত এই বিয়েতে তেমন একটা রাজি ছিল না, আমি তো বিষয়টা বুঝতে পারিনি। তখন তার চাচা বলে, আরে বেটা, মেয়েরা তাদের বিয়ের সময় এমনই মন খারাপ করেই থাকে, কারণ তাদের নিজের বাড়ি ছাড়া নতুন বাড়ি যেতে হয়, এটা খুবই সাধারণ একটা ব্যাপার। তাই অরবিন্দ এই কথা শুনে বিষয়টাকে স্বাভাবিক মেনে নেয়। পরে যখন অরবিন্দ এবং লীলা তার বাড়িতে যাচ্ছিল, তখন লীলার বন্ধুরা অরবিন্দকে জ্বালাতে শুরু করে। তাদের কথাবার্তা থেকে বোঝা যায় যে তারা কিছুদিন লীলার সঙ্গেই থাকবে। আবার ঘটনায় আমরা জানতে পারি লীলা নাকি বিয়ের আগে থেকে অরবিন্দকে বলে চেন্নাইতে একটা বাড়ি কেনার ব্যবস্থা করেছিল। আসলে অরবিন্দ কিন্তু আর্থিকভাবে কোনো দিক থেকেই কম নয়, মালয়েশিয়ায় তার একটা রেস্টুরেন্ট আছে, আর সেটা তার সফল ব্যবসা, তাই টাকা খরচ করার ক্ষেত্রে তার কোথাও সমস্যা হয় না। কিন্তু এখানে একটা বিষয় জানা যায়, আসলে লীলা তাকে দিয়ে চেন্নাইতে বাড়ি কিনিয়েছে কারণ চেন্নাইতে থেকে তার প্রডিউসার আঙ্কেলের সাথে সে কাজ করতে চায়, যেটা সম্পর্কে অরবিন্দ জানেই না। ধীরে ধীরে লীলা অরবিন্দকে কেমন যেন হেয় করতে শুরু করে। লীলা তাকে তেমন একটা গুরুত্ব দেয় না, যে বিষয়টা অরবিন্দ নিজেও বুঝতে পারে। প্রথম প্রথম তো লীলার বন্ধুরা অরবিন্দকে কেমন যেন এড়িয়ে চলতে শুরু করে, কিন্তু পরবর্তীতে লীলার বন্ধুদের সাথে অরবিন্দের ভালোই একটা বন্ধুত্ব হয়ে যায়, যার কারণে আবার লীলা তখন তার বন্ধুদেরকে চলে যেতে বলে। একদিন লীলা সরাসরি অরবিন্দকে জানিয়ে দেয় যে তার এই বিয়েতে কোনো মতই ছিল না, আর অরবিন্দর প্রতি তার কোনো ইন্টারেস্ট নেই। তার জীবনের একটাই লক্ষ্য অভিনেত্রী হওয়া, আর সেটার জন্যই সে এখানে এসেছে। আসলে সে তার বাবার কথায় বিয়েটা করেছে, সেজন্য এখন যত দ্রুত সম্ভব লীলা অরবিন্দকে ডিভোর্স দিতে চায়। যে কথা শুনতে পেরে অরবিন্দের মাথায় আকাশ ভেঙে পড়ে। সে বুঝতে পারলো যে তাড়াহুড়ো করতে গিয়ে সে কোথায় ফেসে গেল। কিন্তু অরবিন্দ শুরু থেকেই লীলাকে মন থেকেই ভালোবেসেছে, এটা অস্বীকার করা যায় না। অরবিন্দ সোজা তার চাচার কাছে চলে যায় আর তার চাচাকে এই ঘটনা সম্পর্কে জানায়। তখন তার চাচা তাকে একটা পরামর্শ দেয়, দেখ তোর বউকে তুই কিভাবে নিয়ন্ত্রণে আনবি এটা তোর বুঝতে হবে। ঘরের বউকে বেশি বাড়তে দিস না, বেশি স্বাধীনতা দিস না, তাতে হাতছাড়া হয়ে যাবে। এখনই এই অবস্থা, তাহলে বোঝার চেষ্টা কর। কিন্তু অরবিন্দ তার চাচাকে তখনই পাঠিয়ে দেয়, কারণ সে কখনোই এমন একজন স্বামী হতে চায় না যে তার বউকে এক ভিলেনের মতো নিয়ন্ত্রণ করবে। বরং অরবিন্দ তার বউকে ততটুকু স্বাধীনতা দিতে চায় যতটুকু তার প্রাপ্য। এক রাতে অরবিন্দের সাথে বিক্রম নামক একটা ছেলের দেখা হয়। সেখানে প্রথম প্রথম অল্প কিছু কথাবার্তাতেই তাদের বন্ধুত্ব হয়ে যায়। সেখানে এক পর্যায়ে অরবিন্দ তার বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিক্রমের সাথে শেয়ার করে, যা শুনে বিক্রম তাকে একটা আইডিয়া দেয় যেন সে একটা অচেনা নম্বর থেকে তার স্ত্রীকে কল করে আর তার অভিনয়ের খুব প্রশংসা করে, যেন সে তার একজন ফ্যান হয়ে গিয়েছে। এতে লীলা ধীরে ধীরে খুশি হবে, আর সেও জানতে পারবে যে লীলার কি পছন্দ কি অপছন্দ, তার মনের কথা জানতে পারবে। এই তার কথা মতো অরবিন্দ ঠিক এই কাজটাই করে। একদিন সে অন্য একটা নম্বর থেকে লীলাকে কল করে আর নিজেকে বিক্রম পরিচয় দেয়। সে জানায়, আমি আপনার অনেক বড় ফ্যান। আর প্রত্যাশা অনুযায়ী লীলাও এতে খুব খুশি হয়। ধীরে ধীরে তাদের মধ্যে অনেক কথাবার্তা হতে শুরু হয়। অরবিন্দ বিক্রম সেজে লীলাকে ভিন্ন ভিন্ন উপহার পাঠায় এবং আলাদা আলাদা সময় তার জন্য সাহায্যও করে, যেটা লীলা জানে না যে এইসব তার কোনো ফ্যান নয়, বরং অরবিন্দই করছে। একদিন লীলা এক ডিরেক্টরের কাছে অডিশন দিতে যায়, তাকে অরবিন্দই এখানে নিয়ে এসেছে। কিন্তু অরবিন্দ লক্ষ্য করে যে লীলা তেমন একটা হাসি খুশি নয়, তার মধ্যে উদাসীনতা দেখা যাচ্ছে। যদিও প্রথম প্রথম লীলা এর কোনো কারণ জানায় না, কিন্তু রাতের বেলা অরবিন্দ যখন বিক্রম সেজে তাকে কল করে, তখন লীলা তাকে সবকিছু খুলে বলে যে ওখানে ডিরেক্টর নাকি তার উপর বাজেভাবে নজর দিয়েছিল। তাছাড়াও সে এমন কিছু কথাবার্তা বলেছিল যেগুলোর কারণে
কারণে লীলাকে ওখান থেকে অডিশন না দিয়ে ফেরত চলে আসতে হয়েছে। যে বিষয়টা জানতে পেরে অরবিন্দ পরের দিন সেই ডিরেক্টরকে গিয়ে একদম উড়াধুরা মারধর করতে শুরু করে। বাড়ি ফিরে অরবিন্দ দেখতে পায় লীলা আর তার বন্ধুরা খুবই মন খারাপ করে বসে আছে। সে ওখানে কারণ জানতে চায়, তখন তারা জানায় যে তারা চারজন নাকি এসেছিল তাদের জীবনটাকে সেট করতে, কিন্তু অবশেষে তাদের কেউই তাদের গোলে পৌঁছাতে পারেনি। গৌতম ডিরেক্টর হতে চেয়েছিল, এখনো চায়। রবি একজন ক্যামেরাম্যান হতে চেয়েছিল, এখনো চায়। সিনেমাটোগ্রাফিও করতে চায় সে। সারা মেকআপ আর্টিস্ট এবং স্টাইলিস্ট হতে চায়। আর লীলা চায় অভিনেত্রী হতে। যে কথাগুলো শুনে অরবিন্দ তাদের সবাইকে জিজ্ঞাসা করে একটা সিনেমা তৈরি করতে কত টাকা লাগবে। তখন গৌতম জানায় যে একটা সিনেমা তৈরি করতে কমপক্ষে 2 কোটি টাকা লাগবেই। যেটা শুনে অরবিন্দ এই সিনেমার পিছনে টাকা খরচ করতে রাজি হয়। তবে একটা শর্ত আছে, সিনেমার নায়ক হবে অরবিন্দ নিজেই, কারণ যেহেতু নায়িকা হিসেবে সে তার বউকে রেখেছে, তাই অন্য কাউকে সে নায়ক হিসেবে রাখতেই পারবে না। পরের দিন থেকেই সিনেমার শুটিং শুরু হয়। শুটিং চলাকালীন সময়টাতে অরবিন্দের অভিনয়ে বেশ সমস্যা হতে শুরু করে, কারণ সে কখনোই অভিনয় জগতে পা রাখেনি। পাশাপাশি অরবিন্দকে মোটেও নায়ক হিসেবে মানাচ্ছিলই না, যার সমাধান করে দেয় সারা। সারা তার লুকিং এবং মেকআপ নিয়ে অনেকটাই খাটাখাটনি করে। অবশেষে অরবিন্দকে এবার একদম নায়কের মতোই মনে হচ্ছে। একদিন অরবিন্দ লীলার বাবার সঙ্গে দেখা করে, আর এখানকার এই বিষয়গুলো যখন লীলার বাবার মনে প্রশ্ন জাগায়, তখন তিনিও অরবিন্দকে জিজ্ঞাসা করে, যার কারণে অরবিন্দ লীলার বাবাকে বিষয়টা নিয়ে ভালো মতো বোঝায় যে লীলা একজন অভিনেত্রী হতে চায়, এতে কোনো খারাপ কিছু নয়, বরং সে নিজে তার সাহায্য করবে। আর এরকম সুন্দর সুন্দর কথায় লীলার বাবারও মন মানসিকতা বদলে যায়। এখন থেকে সেও লীলাকে সাপোর্ট করবে। একদিন অরবিন্দ বিক্রম সেজে লীলাকে একটা আয়না পাঠায়, আর তাকে বলে এই আয়নাতে সে বিশ্বের সেরা একজন অভিনেত্রীকে দেখতে পাচ্ছে। যে কথাগুলো লীলার অনেক ভালো লাগে। বলা যায় বিক্রম নামক এই অচেনা মানুষটার প্রতি যেন লীলার কিছুটা আকর্ষণ ফিল হচ্ছে। তবে এক রাতে শুটিং চলাকালীন সময়ে একটা ছোটখাটো দুর্ঘটনায় আয়নাটা ভেঙে যায়, যার কারণে লীলা অনেকটা রেগে ওঠে। লীলা এতে শুটিংয়েও মনোযোগ দিতে পারছে না, যার কারণে এই বিষয়টা অরবিন্দ খেয়াল করে আর আবারও বিক্রম সেজে তাকে কল করে। আসলে অরবিন্দ সরাসরি তার সাথে খুবই কমই কথা বলে, কারণ লীলা তাকে অরবিন্দ রূপে পছন্দ করে না। তাই সে সবসময় বিক্রম রূপে তার অগোচরে থেকেই লীলার সঙ্গে কথা বলে। আসলে অরবিন্দ লীলার জন্য এত কিছু করছে শুধুমাত্র সে তাকে ভালোবাসে এজন্য। সেখানে একসময় একটা শুটিং এর ধাপ চলে আসলে লীলাকে অরবিন্দের বাঁচাতে হবে, আর সেটা জ্বলতে থাকা আগুনের মধ্য দিয়ে। কিন্তু অরবিন্দ বিষয়টাকে খুবই ভয় পায়, কারণ ছোটবেলায় এই আগুনের কারণে সে তার ছোট বোনকে হারিয়েছিল, আর সেই আগুন তাকে আবারও ভয় দেখাতে শুরু করে। তবে হঠাৎ সেখানে অরবিন্দকে মারার জন্য কিছু গুন্ডাপান্ডা চলে আসে। আসলে অরবিন্দ সেদিন এক ডিরেক্টরকে মেরেছিল, মনে আছে? সেই ডিরেক্টর আজকে অরবিন্দকে শায়েস্তা করার জন্য তার গুন্ডাপান্ডাকে পাঠিয়েছে। প্রথম তারা সবাই মিলে অরবিন্দকে ইচ্ছা মতো কেলায়, কিন্তু এরপরেই অরবিন্দ তাদের সবার উপর ভারী পড়ে যায়। একে একে তাদের সবাইকে সে ইচ্ছা মতো কেলাতে শুরু করে, কিন্তু তবুও অরবিন্দ এতে অনেকটাই আহত হয়ে যায়। তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতালে আজকে লীলা এই প্রথম অরবিন্দের কাছে এসে একটা কথা বলে, আমি তো তোমাকে ভালোবাসি না, তবুও তুমি আমার জন্য কেন এত কিছু করছো? তার প্রশ্ন, কিভাবে কেউ বিনা স্বার্থে কারোর জন্য এত কিছু করতে পারে? অরবিন্দের উত্তর হলো, একটা মানুষ তখনই বিনা স্বার্থে অন্য একজনের জন্য এত কিছু করতে পারে যখন সে ওই মানুষটাকে মন থেকে ভালোবাসে। কিন্তু তবুও এত কিছু করার পরও অরবিন্দ লীলার কাছের বন্ধুটুকুও হতে পারলো না, যেটা তার আফসোস। তাই অরবিন্দ সিদ্ধান্ত নিয়েছে লীলা যেমনটা চেয়েছিল, অর্থাৎ ডিভোর্স চেয়েছিল সে, তাকে সে ডিভোর্স দেবে। যেহেতু সে নিজে তার কাছে ডিভোর্স চেয়েছিল, তাই আজকে সে তাকে সেই ডিভোর্স দেবে। কারণ সে জানে আসলে তার জন্য লীলার মনে কোনো ভালোবাসাই নেই। কিন্তু এই কথাগুলো লীলার মনে অনেকটা কষ্ট দেয়। আসলে অরবিন্দের সাথে সে এতটা সময় কাটিয়েছে, আর অরবিন্দ তার জন্য এত কিছু করেছে, যার মাধ্যমে তার মনে অরবিন্দের জন্য ভালোবাসা অবশ্যই তৈরি হয়েছে, যেটা সে নিজেও জানে না। সেখান থেকে বাইরে বের হয়ে লীলা সোজা বিক্রমকে কল করে, অর্থাৎ অরবিন্দকেই সে কল করেছে। আর এখন এই সকল ঘটনায় অরবিন্দ সিদ্ধান্ত নিয়ে নেয় সে আবারও তার দেশ ত্যাগ করবে। সে মালয়েশিয়া নিজের বিজনেস দাঁড় করিয়েছিল, সেটাকে সে আরো সামনে নিয়ে যাবে, যেন লীলা তার ক্যারিয়ারে মনোযোগ দিতে পারে। পরদিন শুটিং চলাকালীন সময়ে লীলা বিক্রমকে কল করে, আর তখনই অরবিন্দের মোবাইলটা বেজে ওঠে, যার কারণে লীলা বুঝতে পারে যে এই অরবিন্দই আসলে তার এতদিনের ফ্যান বিক্রম। মূলত আগেই সে বিষয়টা আন্দাজ করেছিল, কিন্তু এবারের এই ঘটনায় সে নিশ্চিত হয়ে গেল। মূলত সে বিষয়টা বুঝতে পেরেছিল বলেই সেদিন হাসপাতালে তাকে এমনটা জিজ্ঞাসা করেছিল। পাশাপাশি গত কিছুদিন ধরে লীলার মনেও এই বিষয়টা নিয়ে বেশ অস্থিরতা চলছিল। আর অবশেষে যখন সে জানতে পারে যে অরবিন্দই বিক্রম সেজে তার জন্য এত কিছু করেছে, এমনকি অরবিন্দ থাকা অবস্থাতেও তার জন্য এত কিছু করেছে, তখন সে আর এই ঘটনা সহ্য করতে পারে না। লীলা অরবিন্দকে বলে, তুমি আমার স্বপ্নকে তোমার স্বপ্ন পরিণত করেছো, এর থেকে বেশি কি চাই আমার? লীলা বুঝতে পেরেছে অরবিন্দের মতো একজন স্বামী পাওয়াটা ভাগ্যের বিষয়। সে নিজের ভুল বুঝতে পেরেছে যে অরবিন্দকে সে ঠিক মতো মূল্যায়ন করেনি। লীলা তার কাছে ক্ষমা চায় আর তাকে নিজের কাছের করে রাখতে চায়। যেখানে অরবিন্দও বিষয়টা
বিষয়টাতে অনেক খুশি, কারণ সে এমনটাই চেয়েছিল যে লীলা তাকে মন থেকে ভালোবাসুক, যেটা আজকে সে পেয়েছে। এরপর সবকিছু ঠিকঠাক হয়ে যায় আর তারা তাদের সুখী দাম্পত্য জীবন কাটাতে শুরু করে। সাথে এখানেই শেষ হলো আজকের গল্প।